আচ্ছা, তাহলে এর আগের ক্লাসে আমরা শেষ করেছিলাম 7 নম্বর অঙ্ক দিয়ে। এবার আমরা শুরু করছি এই ক্লাসটা ঠিক তার পরের অঙ্ক 8 নম্বর অঙ্ক দিয়ে, যেটা পেজ নাম্বার 140 থেকে 40-এ আছে আর কি। আচ্ছা, তাহলে আমাদের কি বলেছে দেখি। ফাইন্ড ডাইমেনশন অফ এস ইন্টারসেকশন টি where S and T are subset of the vector space R4 where S is given by this and T is given by this। ঠিক আছে, তাহলে R4 এর S একটা সাবসেট, T একটা সাবসেট। কেমন? তারা এরকম যে বলেছে তাদের ইন্টারসেকশনের ডাইমেনশন কত। তাহলে প্রথমে ইন্টারসেকশনের বেসিস বার করতে হবে, তার ভেতরে যতগুলো ভেক্টর থাকবে সেটাই হবে ডাইমেনশন। এই হচ্ছে সোজাসুজি কথা। তাহলে now S intersection T is equals to x, y, z, w belongs to R4 such that intersection এ কারা থাকবে? S এ সেই সমস্ত x, y, z, w থাকবে যারা একে স্যাটিসফাই করে, T তে যারা এটা স্যাটিসফাই করে। তাহলে ইন্টারসেকশনে এই দুটোকেই স্যাটিসফাই করে এরকম এলিমেন্টগুলো থাকবে। তাহলে S ইন্টারসেকশন T এর কন্ডিশন হবে 2x plus y plus 3z plus w is equals to 0 and intersection and হয় x plus 2y plus z plus 2w is equals to 0। ঠিক আছে, এবার আমরা প্রথমে এর বেসিস বার করব। তাহলে প্রথমে এখান থেকে জেনারেলাইজ একটা এলিমেন্ট নিয়ে নেব, x, y, z, w বা abcd। তাহলে টেক A, B, C and D belongs to S intersection T, then যেহেতু এখানে আছে তাহলে ABCD অবভিয়াসলি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে অ্যান্ড এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। ফার্স্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানে কি লিখবো? 2A প্লাস B প্লাস 3C প্লাস D ইজ ইকুয়ালস টু 0। আর সেকেন্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করা মানে x প্লাস 2B প্লাস সি প্লাস 2d ইজ ইকুয়ালস টু 0। এটাকে দিয়ে দিলাম 1 নম্বর, এটাকে দিয়ে দিলাম 2 নম্বর। আমার এবার টার্গেট হচ্ছে এটা এ, হ্যাঁ এক্স লিখে ফেলেছি মনে হয় ভুল করে। আমার টার্গেট হচ্ছে এই দুটো থেকে, আমি এটা রাফ বলছি, এর ভ্যালু ইন টার্ম অফ সিডি অ্যাজ ওয়েল অ্যাজ বি এর ভ্যালু ইন টার্ম অফ সিডি লেখার টার্গেট, মানে আমার টার্গেট হচ্ছে এটা করার। ঠিক আছে, তাহলে আমি যদি এর ভ্যালু বার করতে চাই তাহলে দেখো 2 নম্বরকে নয় 1 নম্বরকে 2 দিয়ে গুণ করবো। তাহলে এই জায়গাটা হয়ে যাবে 2b, দিয়ে সেখান থেকে 2 ইকুয়েশনটা বাদ দিয়ে দেবো। তাহলে বি কেটে যাবে, এখানটায় এ পড়ে থাকবে আর বাকি এই পোর্শনে সি আর ডি পড়ে থাকবে। তাহলে সেটা আমার টার্গেট হচ্ছে নাও 2 into 1 minus 2। 2 মানে এটা এমনি ব্র্যাকেট দিয়ে ফেললাম, সরি ব্র্যাকেট নয়, এটা মানে 2 into 1 minus 2। আমরা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? এখানটায় 2 মানে হচ্ছে দেখো 4a, 2 দিয়ে গুণ করেছি মানে প্লাস 2b প্লাস 6c প্লাস 2d মাইনাস এটা নর্মাল বিয়োগ মিনস a মাইনাস 2b মাইনাস c মাইনাস 2d ইজ ইকুয়ালস টু 0। ইমপ্লাইজ এখান থেকে এটা কেটে গেল, a থেকে a বিয়োগ করলে 4a থেকে a বিয়োগ করলে 3a, আচ্ছা c বিয়োগ করলে প্লাস 5c আর d কেটে যাচ্ছে, এই d আর এই d কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? ইজ ইকুয়ালস টু 0। তাহলে মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিলো, রেকর্ডিংটা হয়নি, তো যাই হোক যেটুকু আমি লিখেছি এক্সট্রা সেটুকু আমি বলে দিচ্ছি। তাহলে এটা থেকে আমরা সলভ করলে পেলাম 3a প্লাস 5c ইকুয়ালস টু 0 মিনস a ইকুয়ালস টু পেলাম, এটা 2 নম্বর দিয়ে রাখলাম। এবার আমি কি করব? এর ভ্যালু পেয়েছি, এবার বি এর ভ্যালু বার করতে চাই। তাহলে নিশ্চয়ই এটার সাথে 2 গুণ করব, তাহলে এখানটায় আসবে 2b। সেই 2b থেকে তাহলে ওই ইকুয়েশন থেকে আমি 2 বিয়োগ করলে 2b কেটে যাবে, এর ভ্যালু পাবো। আমাদের তাই টার্গেট ছিল, এ আর বি এর ভ্যালু বার করা ইন টার্ম অফ সিডি। তাহলে সেইটাই যদি আমি অ্যাপ্লাই করি 1 মাইনাস, এটা এর ভ্যালু পেলাম, হ্যাঁ সরি
আমি ভুল বললাম, এটা তো এর ভ্যালু ইয়ে করেছিলাম, সেটা আগেরটা করেছিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এইটার সাথে 2 গুণ করবো, সরি। তাহলে এখানটায় 2a আর 2a কেটে যাবে, তাহলে b পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 2 ইন্টু ইকুয়েশন 2 যে যদি আমি ক্যালকুলেট করি এই ইকুয়েশনটা আসবে, সিম্পল ক্যালকুলেশন করলে এরকম আসবে। তাহলে b মানে বেরোলো দিস, দাস ABCD মানে এর ভ্যালু আমি বসিয়ে দিলাম, এখানটায় যেটা পেয়েছি মানে হচ্ছে 5 মাইনাস 5/3c, সিমিলারলি BCD। এবার এটাকে আমরা সেপারেট করে দিই আগের মতনই। তাহলে পরের লাইনে আমি c যদি লিখি তাহলে প্রথম কম্পোনেন্ট থেকে পাবো মাইনাস 5/3, সেকেন্ড কম্পোনেন্ট থেকে পাবো c কমন নিয়েছি মানে c এর সাথে কি আছে মাইনাস 1/3, তারপরেরটা যদি নিই 1, তারপরে c নেই মানে 0, প্লাস d যদি কমন নিই প্রথমটার কেউ নেই d, তার মানে প্রথমটার জন্য 0, প্লাস কমা এর d এর কোএফিসিয়েন্ট কত -3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে অনলি d মানে 1, তারপরে d নেই 0, তারপরে 1, ঠিক আছে। দিস ইজ ইকুয়ালস টু, আমি এখান থেকে ম্যাক্সিমাম কি করতে পারি 3টাকে বাইরে বের করে নিতে পারি, বা -3কে বাইরে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো 5 1 -3 0 প্লাস d অফ 0 1 0 1 দিস ইকুয়ালস টু -c/3টাকে আমি একটা অন্য ভেরিয়েবল c ড্যাশ ধরে নিলাম, তাহলে c ড্যাশ ইন্টু 5 1 -3 0 প্লাস d অফ 0 1 0 1। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি দেখো, যে s ইন্টারসেকশন t এর যে কোনো এলিমেন্টকে এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাচ্ছে। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি যে সো if s is equals to 5 1 -3 0, 0 1 0 1, then L of s is equals to s intersection t। বেশ, তাহলে এবার আমাদের দেখতে হবে যে স্প্যান তো করলো, তাহলে এ আর এ এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা আমাদের লাস্ট দেখতে হবে। যদি তাই হয়, সরি এটা এস কেন দিচ্ছি, এটা অন্য কিছু দিই, এটা এ দিয়ে দিই। হ্যাঁ, এস তো অলরেডি আমাদের ইউজ হয়ে আছে, এল অফ এ ইজ ইকুয়ালস টু এস ইন্টারসেকশন টি। তাহলে এবার দেখবো এই দুটো ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা, যদি হয় তাহলে দেয়ারফর এই যে বেসিস অফ এস ইন্টারসেকশন টি, ঠিক আছে। এইবারে আগেও আমি বলেছি, আরও একবার বলে দিচ্ছি যে দেখো R4 এর ডাইমেনশন, R4 এর ডাইমেনশন 4, কিন্তু তাই বলে ওর সাবসেট এস বা ওর সাবসেট টি বা ওদের ইন্টারসেকশন তারও যে ডাইমেনশন 4 হবে তার কোনো গ্যারান্টি নেই, বা 2 হবে বা 3 হবে তার কোনো গ্যারান্টি নেই। যদি হতো 2, যদি আমরা জানতে পারতাম যে ডাইমেনশন হতো 2, তাহলে এখানটায় এ বলে একটা সেট যার ভিতরে দুটো ভেক্টর আছে যে কিনা এস ইন্টারসেকশন টিকে স্প্যান করছে, দেয়ারফর আর নাম্বার অফ ভেক্টরসও দুটো, দেয়ারফর ম্যাচ করে যাচ্ছে ডাইমেনশনের সাথে নাম্বার অফ ভেক্টর, সো এ উইল বি দ্য বেসিস। কিন্তু সেটা ম্যাচ করছে না, ইনফ্যাক্ট আমাকে এর ডাইমেনশন বাড়ি করতে বলেছে, ঠিক আছে। আগেও বলেছি আর একবারও বলে দিলাম। তাহলে এবার আমরা দেখি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। আচ্ছা, তাহলে আমি এই ভেক্টর এ সেটটাকে আরেকবার লিখে রাখলাম, ঠিক আছে, সুবিধার জন্য। এবার আমাকে দেখাতে হবে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে একটা তো উপায় হয় যে এ ইন্টু প্রথমটা প্লাস বি ইন্টু দ্বিতীয়টা ইকুয়ালস টু 0, সেখান থেকে এর ভ্যালু বার করবো 0, বি এর ভ্যালু বার করবো 0, এটা একটা উপায়। দুটো ভেক্টরের ক্ষেত্রে একটা সুবিধা আছে, দেখো 5 1 -3 0 একে কি কোনো স্কেলার দিয়ে গুণ করলে সে কি 0 1 0 1 আসবে, সেইটা আমরা আচ্ছা ভেক্টরটাকে আমি ঠিক লিখেছি 0 1 0 1, হ্যাঁ। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আমি যদি যে কোনো একটা ভেক্টরকে গুণ যদি করি কোনো স্কেলার দিয়ে, সে কি দ্বিতীয় ভেক্টরটা দেবে। তাহলে ধরো এখানটায় 5 আছে আর এখানটায় 0 আছে, তাহলে মনে হবে 0 দিয়ে গুণ করি, কিন্তু 0 দিয়ে গুণ করলে প্রথমটা মিললো কিন্তু এটার সাথে এটার ম্যাচ করবে না। তার মানে এই ভেক্টরটারকে কোনো স্কেলার দিয়ে গুণ করে আমি আরেকটা ভেক্টর পাবো না, আরেকটা মানে দ্বিতীয় যেটা আছে সেটা পাবো না, দেয়ারফর দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দুটো ভেক্টরের ক্ষেত্রে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, তিনটের ক্ষেত্রে কিন্তু ওই ABCD মানে যেটা আমরা ইনিশিয়ালি করেছি এরকম করে করতে হবে, বুঝা হলো। যে হবে এরকম একটা, যেমন আমরা উদাহরণ যেমন নিতে পারি 3 9 5 -3, সাপোজ। আর একটা ভেক্টর আছে 12 36 20 -12, এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট
সেটা আমরা দেখতে চাই। এই পদ্ধতিতে যদি অ্যাপ্লাই করি, দেখো প্রথমটাকে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 3 4 12, 4 9 36, 4 5 20, আর এদিকে -3 মানে -12 ম্যাচ করে যাচ্ছে। Therefore this vector and this vector are linearly dependent, বাট ইন দিস কেস এরকম কোনো স্কেলার পাওয়া যাচ্ছে না যাকে একটা ভেক্টরকে যে স্কেলার দিয়ে গুণ করে আর একটা পাওয়া যায়। তাহলে আমরা লিখবো কি, যেটা আচ্ছা আমি আগে লিখে নিই তাহলে সময়টা বাঁচবে। তাহলে আমরা কি লিখবোটা এরকম যে প্রথমে তো ওখানটাই পেয়ে গেছি, এতদূর পর্যন্ত পেয়ে গেছি, আগের পেজে এতদূর, যে মাঝখানের এইটুকু আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, এটুকু লিখবার দরকার নেই। ঠিক তার পরের লাইনে আমরা এটা লিখব যে এগেন none of the vectors is scalar multiple of the other। এদের মধ্যে কোনো ভেক্টরটাই আর একটা ভেক্টরের স্কেলার মাল্টিপল নয়। স্কেলার মাল্টিপল মানে কিছু স্কেলার দিয়ে গুণ করে যদি পাওয়া যায় তাহলে স্কেলার মাল্টিপল বলা হয়। সো দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড হেন্স এই যে বেসিস অফ এস ইন্টারসেকশন টি। আর যদি ম্যাচ করে যেত, যেমন ধরো এরকম কেস যদি আসতো, এই কেসটা যদি আসতো, তাহলে আমরা পরিষ্কার লিখতাম ক্লিয়ারলি দ্য ফার্স্ট ভেক্টর ইজ দ্য স্কেলার মাল্টিপল অফ দ্য সেকেন্ড ভেক্টর is the scalar multiple of first vector, so they are linearly dependent, hence A will not be a basis of S intersection T। পরিষ্কার বোঝা হলো? আচ্ছা নেক্সট আমাদের যেটা হচ্ছে 9 নম্বর এক্সাম্পল। হ্যাঁ, তো তার আগে একটা এক্সটেনশন থিওরাম বলে একটা থিওরাম আছে, ঠিক আছে? তা আমরা ওটা পড়বো না, কারণ ওটা পরীক্ষায় কোনোদিন আসেনি, আবার ওটা দিয়ে অঙ্ক করে খুব একটা লাভ হবে না। আমরা এই অঙ্কটাই করব এক্সটেনশন থিওরাম দিয়ে, যে অঙ্ক হয় সেটা রিপ্লেসমেন্ট থিওরাম দিয়েও করা যায়। সেই আর রিপ্লেসমেন্ট থিওরামে আমরা স্টেটমেন্ট, প্রুফ তাই দিয়ে অঙ্কও করেছি, সুতরাং এটাও আমরা এক্সটেনশন থিওরাম দিয়ে বইয়ে করা আছে, আমরা এক্সটেনশন থিওরাম দিয়ে করবো না, ঠিক আছে? আমরা রিপ্লেসমেন্ট থিওরাম দিয়ে করবো। তাহলে রিপ্লেসমেন্ট থিওরামের বক্তব্য কি ছিল? রিপ্লেসমেন্ট থিওরামের বক্তব্য ছিল যে স্ট্যান্ডার্ড বেসিস নেব, দিয়ে স্ট্যান্ডার্ড বেসিসের যে নন জিরো কোএফিসিয়েন্ট তাকে ভেক্টর দিয়ে রিপ্লেস করব। তাহলে শুরু করব, নাও স্ট্যান্ডার্ড বেসিস অফ R4 ইজ, যা হয় 1 0 0 0, 0 1 0 0, তারপরে 0 0 1 0 অ্যান্ড লাস্টেরটা 0 0 0 অ্যান্ড 1, ঠিক আছে? নাও প্রথমটা লেখা তো খুব সহজ, এইটাকে আমি ধরো স্ট্যান্ডার্ড বেসিসের লিনিয়ার কম্বিনেশনে লিখতে চাইছি। আচ্ছা, এখানটায় 4 ডাইমেনশন কেন নিলাম? প্রথমত এলিমেন্টগুলো নিজেরা 4 ডাইমেনশনের, আবার R4 এর বেসিস চেয়েছে। আচ্ছা, কোশ্চেনটাই তো বলা হয়নি, এক্সটেন্ড দ্য সেট দিস টু এ বেসিস অফ R4। তার মানে R4 এর বেসিস যার ভেতরে এই দুটো থাকবে সেরকম বেসিস আমাকে বার করতে বলেছে। আগেরটা কি ছিল? রিপ্লেস দ্য বেসিস বাই দ্য ভেক্টর দিস অ্যান্ড দিস, ঠিক আছে? এবার বলেছে এক্সটেন্ড করতে বলেছে এমন একটা বেসিস যাতে এই দুজন থাকবে, মানে কিন্তু একই, কিন্তু এটা এক্সটেনশন থিওরাম না করে রিপ্লেসমেন্টে করছি। তাহলে ফার্স্ট ভেক্টরটাকে লিনিয়ার কম্বিনেশন যদি লিখে যায়, প্রথমটা তো খুবই সহজ, এটা মানে সবারই 1 আছে, তাহলে সবারই সাথে 1 1 1 1 হয়ে যাবে, মানে 1 into 1 0 0 0 প্লাস 1 into 0 1 0 0, প্লাস 1 into 3 নম্বরের 1 এর জন্য দিস, অ্যান্ড 1 into 0 0 0 1। আমি এখানটায় যদি বাই চান্স -2 থাকতো, মানে 1 1 1 -2, তাহলে লাস্টের এই জায়গাটায় দিয়ে দিতাম -2, ঠিক আছে? তো যাই হোক, সেটা আমাদের নেই, তো আমরা করবো না। তাহলে এখানটায় নন জিরো কোএফিসিয়েন্ট কার আসছে? নন জিরো কোএফিসিয়েন্ট আসছে সবারই নন জিরো কোএফিসিয়েন্ট। তাহলে দিস ভেক্টর মে রিপ্লেস দিস ভেক্টর, কারণ এর কোএফিসিয়েন্ট নন জিরো, মে বি রিপ্লেস দিস ভেক্টর, যে কোনো একটাকে রিপ্লেস করতে পারে। তাহলে নিউ বেসিস আমরা কি লিখবো? সো নিউ বেসিস ইজ ইকুয়ালস টু, ধরো প্রথমটাকে রিপ্লেস করেছে, তাহলে 1 1 1 1, রিপ্লেস কিন্তু একবার একজনকেই করবে, সবাইকে করে দেবে তা কিন্তু নয়। তাহলে আমি একে রিপ্লেস করে দিলাম, তাহলে বাকিগুলো সেম থাকলো, 0 0 1 0, 0 0 0 অ্যান্ড 1, এটা নিউ বেসিস হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড যে ভেক্টর মিনস দিস, এটা যেহেতু বেসিস, তাহলে এই ভেক্টরটাকেও এদের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারা উচিত, কিন্তু এবার আর দেখে বুঝতে পারছি না। দেখো
এইটাকে আমি যদি এদের আগেরটা যেমন সুন্দর বোঝা যাচ্ছিল 1 1 1 1 সবারই 1 1 1 আছে পাচ্ছিলাম, এবার কিন্তু হচ্ছে না, তাহলে এবিসিডি দিয়ে করবো। তাহলে নাও 1 minus 1 1 minus 1 is equals to 1। আচ্ছা, একটা জিনিস এখানটায় করা যেতে পারে এবিসিডি দিয়ে না করে, এখানটায় যদি 1 into 1 1 1 1 করি, তারপরে এখানটায় মাইনাস আছে, তার মানে এক কাজ করি -2 দিয়ে দিই, তাহলে 0 1 0 0। তাহলে তার জন্য এইখানটায় দেখো -1 চলে আসবে, কারণ গুণ করলে এটা আসবে 1, আর এটা গুণ করলে -2, বিয়োগ করলে -1। সিমিলারলি পরেরটা আছে 1, তাহলে এই জায়গাটায় 1 অলরেডি আছে, তার মানে 3 নম্বর ভেক্টরের সাথে 0 করে দেবো। তাহলে আমাদের চলে আসবে দেখো 0 1 0, কারণ এখানটায় অলরেডি 1 আছে আর এখানেও অলরেডি 1 আছে, তাহলে লাগবে না, যার জন্য 3 নম্বরের এই জায়গাটা 0 করে দিলাম। আর লাস্ট এটা লাগবে -1, তাহলে আবার সেই একই -2 0 0 0 1, তাহলে এইটা মিলে -2, সেটা এইটা থেকে বিয়োগ হবে, কারণ বাকিগুলো তো সব কম্পোনেন্ট 0 আছে, বিয়োগ হয়ে -1 আসবে। বোঝা গেল? এটা দেখে বোঝা গেল তাই করলাম, না হলে আমাকে এবিসিডি দিয়ে করে এবিসিডির ভ্যালু বার করতে হতো। তাহলে নন জিরো কোএফিসিয়েন্ট কার? প্রথমত এই ভেক্টরটা নন জিরো কোএফিসিয়েন্ট, এই ভেক্টরটা নন জিরো কোএফিসিয়েন্ট। তাহলে দিস ভেক্টর মে রিপ্লেস দিস অর মে রিপ্লেস দিস, বাট দ্য ভেক্টর ক্যান নট রিপ্লেস দিস বিকজ কোএফিসিয়েন্ট অফ দিস ভেক্টর ইজ 0। ঠিক আছে? তাহলে ঠিক তারপরে লাইনে লিখে দেবো দাস নিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু, প্রথমটাকে কিন্তু আমরা রিপ্লেস করবো না, কারণ এটা তো আমি চাইছি বেসিসে থাকুক। তাহলে যদিও প্রথমটার নন জিরো কোএফিসিয়েন্ট, তবুও রিপ্লেস করবো না। 1 1 1 1 কমা দ্বিতীয়টাকে রিপ্লেস করে দিই, তাহলে 1 -1 1 -1 কমা 0 0 1 0 অ্যান্ড তারপরেরটা 0 0 0 অ্যান্ড 1। বোঝা গেল রিপ্লেসমেন্ট থিওরাম দিয়ে কি করে আমরা ভেক্টরকে বেসিসে কনভার্ট করব। আচ্ছা, তারপরে নেক্সট আমাদের চলে যাই প্রবলেম। আচ্ছা, নেক্সট আমাদের প্রবলেম নেই, এখানটা একটা ডেফিনেশন আছে, সহজ ডেফিনেশন আমি একটু বলে দিই। তার আগে আমি একটা এক্সাম্পল নিই, ঠিক আছে? এক্সাম্পল মানে ধরো আমরা নর্মালি R3 এর বেসিস এরকম নিই 1 0 0 0। আচ্ছা, বেসিসের নামটাও দিয়ে দেবো, R3 লেখা উচিত নয়, বেসিস S ইজ ইকুয়ালস টু 0 0 অ্যান্ড 1। তাহলে S যেহেতু R3 এর বেসিস, তাহলে R3 এর যে কোনো এলিমেন্টকে এদের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে। তাহলে R3 এর একটা এলিমেন্ট আমি ধরে নিলাম 2 3 5, দিস বিলংস টু R3। তাহলে স্ট্যান্ডার্ড বেসিসের কম্বিনেশনে কেমন লেখা যাবে? 2 3 5 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 1 0 0, -3 মানে পরেরটা -3 ইন্টু 0 1 0, তারপরে +5 ইন্টু 0 0 1। তাহলে এই যে কোইফিসিয়েন্টগুলো পাওয়া গেল এই এক্সপ্রেশনের, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 2 3 5, এটাকেই আমরা বলবো কোঅর্ডিনেট ভেক্টর অফ 2 3 5। ভেক্টর যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেবো, ঠিক আছে? তো দেখো, তাহলে এইটা আর এইটা কিন্তু সেম, একই জিনিস, কিন্তু এইটাকে কোঅর্ডিনেট ভেক্টর বলা হচ্ছে কেন থেকে বড় কথা, এইবার ধরো আমি বেসিসটা ওলট পালট করে নিলাম, মিনস এস মানে কেউ নিতেই পারে 0 0 1টাকে আগে নিল, তারপরে 1 0 0, তারপরে 0 1 0, তাতেও কিন্তু সেম কাজ হবে। তাহলে সেই ক্ষেত্রে 2 3 5 একে যদি লিখতে যাই, তাহলে প্রথমে আছে এইটা, তার মানে 5 গুণ করতে হবে, প্রথমেই 5 গুণ করলে তবে এই 5টা আসবে। তাহলে 5 0 0 1, তারপর আছে এই ভেক্টরটা, তার মানে 2টা লিখতে হবে 2 1 0 0, আর তারপরে আছে এই ভেক্টরটা, তার মানে এটা মিডিলেরটাকে দেবে, মিডিলেরটা মানে হচ্ছে -3।
তাহলে -3 0 1 0। তাহলে সেই ক্ষেত্রে কোঅর্ডিনেট ভেক্টর দেখো পাল্টে গেল 5 2 -3। আগে কি ছিল, স্ট্যান্ডার্ড বেসিস যেভাবে নেওয়ার সেভাবে নিয়েছি, তাহলে ভেক্টর আর কোঅর্ডিনেট ভেক্টর সেম এসছে। এখানটা কিন্তু ভেক্টর আর কোঅর্ডিনেট ভেক্টর কিন্তু সেম আসেনি। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, বেসিসের যে এলিমেন্ট যে ভেক্টর, সেই ভেক্টরের অর্ডারের উপরে কিন্তু কোনো একটা ভেক্টরের কোঅর্ডিনেট ডিপেন্ড করছে। তাহলে যেরম বেসিস হবে সেই করসপন্ডিং একটা আমি কোঅর্ডিনেট ভেক্টর পাবো। বেসিস যদি অর্ডার চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু কোঅর্ডিনেট ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডেফিনেশনে শুধু বেসিস বলবো না, এস ইজ এ বেসিস বলবো না, এস ইজ এ অর্ডার্ড বেসিস। অর্ডার্ড বেসিস মানে যে অর্ডারে আমি নিয়েছি সেই অর্ডার চেঞ্জ করলে হবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার অর্ডার, মানে এই প্রথম, এই দ্বিতীয়, এই তৃতীয়, বা তুমি যদি প্রথম থেকে এইটা নাও, প্রথম থেকে এস মানে এটা নাও, তাহলে এদের অর্ডার মানে এই অর্ডারটা কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ চেঞ্জ করলে কোঅর্ডিনেট ভেক্টর চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনেশনে শুধু বেসিস না লিখে অর্ডার্ড বেসিস কথাটা কিন্তু অবশ্যই লিখবো। তাহলে বেসিক্যালি কি, যদি বেসিসের লিনিয়ার কম্বিনেশনে লেখা গিয়েছে তাহলে এই কোএফিসিয়েন্টগুলোকেই বলা হয় ওই ভেক্টরের কোঅর্ডিনেট ভেক্টর, ব্যাস এটাই ডেফিনেশন। তাহলে দেখো ডেফিনেশনে কি আছে, লেট এস ইকুয়ালস টু আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n ইজ অ্যান অর্ডার্ড বেসিস। পরিষ্কার লেখা আছে এখানটায় অর্ডার্ড বেসিস। অর্ডার্ড বেসিস হবে ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ। If for any vector alpha belongs to V, we can write alpha equals to c1 alpha 1 c2 alpha 2 plus dot dot cn alpha n, যেখানে ci এগুলো অবভিয়াসলি ফিল্ড থেকে নেব। ফর ci belongs to f, দেন এই যে কোএফিসিয়েন্ট গুলো c1 c2 dot dot cn, দেন c1 c2 dot dot cn is said to be coordinate vector of alpha কার রেসপেক্টে রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস s। এটা লিখতেই হবে, রিলেটিভ টু দ্য অর্ডার বেসিসে তো অর্ডার বেসিস লিখতেই হবে, এবং সেটা ওই বেসিসের রেসপেক্টেই, ওই অর্ডার বেসিসের রেসপেক্টেই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ভেক্টর দেবে। বেসিস যদি চেঞ্জ হয়ে যায়, অর্ডার চেঞ্জ হলে তো হবেই, বেসিসও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু কোঅর্ডিনেট ভেক্টরও চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমরা কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা বলে ছেড়ে দেবো না, রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস এস। এই যে এস যেটা নিয়েছি সেই অর্ডার বেসিস এস এর লিখবো কোঅর্ডিনেট ভেক্টর, বুঝে গেল? ঠিক তারপরে দুটো এক্সাম্পল দেওয়া আছে, আমি একটু কোশ্চেনটা লিখে নিই আগে। আচ্ছা, কোশ্চেনটা আমি পুরো করলাম না, লিখলাম না, আমি একটু মুখে বলে দিচ্ছি। কোশ্চেনটা আছে এরকম, 1 নম্বর এক্সাম্পল 143 পেজ। বলেছে ফাইন্ড কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা ইকুয়ালস টু 1, 3, 1, তার মানে এর কোঅর্ডিনেট ভেক্টর বার করতে বলেছে রিলেটিভ টু দ্য অর্ডার বেসিস বি ইকুয়ালস টু আলফা 1 আলফা 2 আলফা 3, তার মানে এরা হচ্ছে অর্ডার বেসিস। ঠিক আছে, যেখানে আলফা 1 মানে দিস, আলফা 2 মানে দিস, আলফা 3 মানে দিস। তাহলে এর কোঅর্ডিনেট ভেক্টর বার করতে বলেছে মানে একে এই বেসিসের লিনিয়ার কম্বিনেশনে লিখতে হবে, দিয়ে কোএফিসিয়েন্টগুলো যেগুলো আসবে সেগুলো হচ্ছে ওর কি বলে কোঅর্ডিনেট ভেক্টর। এবার এখানটা অর্ডার বেসিস বলেছে মানে ফার্স্ট এলিমেন্ট আমাকে আলফা 1 লিখতে হবে, ওটা আমি অঙ্ক করতে গিয়ে বলছি। তাহলে এবার দেখো একে যদি আমি এদের লিনিয়ার কম্বিনেশনে লিখতে চাই তাহলে কিন্তু দেখে বলা মুশকিল, তাহলে এবিসিডি দিয়ে লিখবো। তাহলে লেট আলফা ইজ ইকুয়ালস টু 1 3 1 ইজ ইকুয়ালস টু এ অফ 1 1 1 প্লাস বি অফ 1 1 0 প্লাস সি অফ 1 0 0। দিস ইজ ইকুয়ালস টু, আমি যদি সিম্পলিফাই করে দিই তাহলে ফার্স্ট কম্পোনেন্টে এখানটা এ আসবে, এখানে বি আসবে, এখানে সি আসবে, যোগ করলে এ প্লাস বি প্লাস সি। সেকেন্ড কম্পোনেন্ট এখানে এ আসবে, এখানে বি আসবে, এটার জন্য 0 আসবে, তার মানে হয়ে যাবে এ প্লাস বি। আর লাস্টে কম্পোনেন্টে এখানটা এ আসবে, এটা 0, এটা 0, মানে অনলি এ। তাহলে কম্পেয়ারিং উই হ্যাভ আমি লিখলাম না, এ মানে হয়ে যাবে, মানে এইখান থেকে আমরা আগে লেখা শুরু করি, এ মানে হয়ে যাবে এর সাথে কম্পেয়ার করলে 1। আচ্ছা, তারপরে এ প্লাস বি সেকেন্ড কম্পোনেন্ট কম্পেয়ার যদি করি তাহলে ইকুয়ালস টু 3, ইমপ্লাইজ এর ভ্যালু যদি 1 পুট করে দিই বি এর ভ্যালু হয়ে যাবে 2। অ্যান্ড থার্ড কম্পোনেন্ট এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস, ফার্স্ট কম্পোনেন্ট এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 1, তার মধ্যে এ প্লাস বি এর ভ্যালু 3, তাহলে এখানটায় যদি আমি 3 পুট করে দিই দিস ইমপ্লাইজ সি এর ভ্যালু হয়ে যাবে -2। সো আলফা ইজ ইকুয়ালস টু কেমন লেখা যাবে, এ ইন্টু প্রথমটা, তার মানে এর ভ্যালু হচ্ছে কত বেরোলো 1,
তার মানে 1 ইন্টু আলফা 1 প্লাস দ্বিতীয়টা বি ইন্টু আলফা 2, বি এর ভ্যালু 2 বেরিয়েছে, তাহলে 2 ইন্টু আলফা 2, তারপরে সি এর ভ্যালু -2 বেরিয়েছে, তাহলে প্লাস অফ -2 ইন্টু আলফা 3। সো কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা, জাস্ট এ মিনিট, কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা, ভাষায় লিখবো ওটা, কোঅর্ডিনেট ভেক্টর অফ আলফা ইজ ইকুয়ালস টু 1 2 -2 উইথ রেসপেক্ট টু দ্য অর্ডার বেসিস বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার অর্ডার বেসিস বলেছে মানে তুমি প্রথমে আলফা 1 লিখতে হবে, তারপর আলফা 2 লিখতে হবে, তারপর আলফা 3 লিখতে হবে। হ্যাঁ, ওলট পালট করে লিখলে কিন্তু হবে না, লিখলে কিন্তু ওই আগে যেটা বললাম সেই প্রবলেম হবে। আচ্ছা, এই ইয়েতে আরেকটা অঙ্ক করাই এই ক্লাসে, দিয়ে নেক্সট ক্লাসে আমরা এক্সারসাইজ করব। নেক্সট কোশ্চেন হচ্ছে ওরই পরের যে প্রবলেমটা। আচ্ছা, নেক্সট আমাদের যে প্রবলেমটা দিয়েছে সেই প্রবলেমটা কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ভেক্টর আলফা অফ R3 হুজ কোঅর্ডিনেট ভেক্টর রিলেটিভ টু দ্য অর্ডার্ড বেসিস বি, যা পুরো কোশ্চেনটা লেখা হয়নি, is 3 2 1। তাহলে আগে কি বলেছিল, ভেক্টর দিয়ে দিয়েছিল, বেসিস দিয়ে দিয়েছিল, বলেছে কোঅর্ডিনেট ভেক্টর কত। এবার উল্টো, ভেক্টর দিয়ে দিয়েছে, কোঅর্ডিনেট ভেক্টর দিয়ে দিয়েছে, সরি কোঅর্ডিনেট ভেক্টর দিয়ে দিয়েছে, বেসিস দিয়ে দিয়েছে যে ভেক্টর কত। আগেরটাই কি ছিল, ভেক্টর দিয়ে দিয়েছে, বেসিস দিয়ে দিয়েছে, সেখান থেকে বলেছে কোঅর্ডিনেট ভেক্টর কত। তিনটে আননোন, তার মধ্যে দুটো দেওয়া আছে, একটা বার করতে বলেছিল। এখানেও সেম, তিনটে আননোন দেওয়া আছে, এখানটায় বেসিস আর কোঅর্ডিনেট ভেক্টর দিয়ে বলছে আলফা কত, এই যে ফাইন্ড দ্য ভেক্টর আলফা। ঠিক আছে, আর বেসিসটা কি, এটা বলেছে বেসিস ফর এক্সাম্পল 1, মানে আগের যে এক্সাম্পলে বেসিস বি নিয়েছিলাম সেটাই নিতে বলেছে। তো সেটা আমি এখানটায় লিখে রেখেছি সুবিধার জন্য। তাহলে সলিউশনে আমরা কি লিখবো, যে ক্লিয়ারলি আলফা ইজ ইকুয়ালস টু, কোঅর্ডিনেট ভেক্টর কি দিয়েছে 3 2 1, তাহলে 3 ইন্টু এর ফার্স্ট বেসিসের ফার্স্ট ভেক্টর আলফা 1, তাহলে আলফা 1 প্লাস 2 ইন্টু সেকেন্ড ভেক্টর আলফা 2 প্লাস 3 ইন্টু সরি 3 নয়, কোঅর্ডিনেটের লাস্ট দেওয়া আছে 1 ইন্টু আলফা 3, তাহলে 3 ইন্টু আলফা 1, আলফা 1 এর ভ্যালু 1 1 1 প্লাস 2 ইন্টু আলফা 2 মানে 1 1 0 প্লাস 1 ইন্টু আলফা 3 1 0 0। এর যদি আমি ক্যালকুলেট করি, প্রথমে এটার জন্য আসবে 3, তারপরে 2 5 আর 1 6, তারপর এখানটায় 3 2 5, আর তারপরটা হচ্ছে অনলি 3। তাহলে ভেক্টর আলফা মানে কি পেলাম, 6 5 3। বুঝলো? আচ্ছা, এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে গেল। আমি নেক্সট ক্লাসে এর কিছু এক্সারসাইজ করাবো, তার মধ্যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের এক্সারসাইজ কিন্তু আমি আগে করিয়ে দিয়েছি। তাহলে এবারে আমরা যেটা করাবো সেটা হচ্ছে বেসিস ফেসিসের অঙ্ক এক্সারসাইজগুলো আমি নেক্সট ক্লাসে করাবো। আচ্ছা, আজ এই ক্লাসটা এখানে থাকলো।